আপনি না থাকলে বোধহয় আজ আমি ভেঙে পড়তাম। অনেক অনেক ধন্যবাদ ইলহা, আমার জীবনের আমার নিশিবাতি হবার জন্য। আমার এই নিগুড় আঁধার জীবনটা আলোকিত করার জন্য আপনাকে ধন্যবাদ। ইলহা এখনো লেপ্টে আছে বলিষ্ঠ দেহের সাথে। এই মানুষটি ভেঙে গেলে তার জীবনটাও যে অন্ধকার হয়ে যাবে, কারণ সেই তো তার নিশিভাতি। নিষ্ঠুর উত্তাপে দেলোয়ার সাহেবের বাগানে বিচার বসল। উত্তাপের বিভীষিকায় তখন হাঁসফাঁস করছে ধরণী, ঘাসগুলো যেন জ্বলন্ত লাভা। পৃথিবীর ক্রূর মানুষগুলোকে এবার যেন দয়া দেখাবে না পৃথিবী। গৌরবের উন্মাদনা মানুষের স্বভাবের মাঝেও যেন ছড়িয়ে পড়েছে। ঘর্মাক্ত শরীরে দীর্ঘ উত্তেজনা নিয়ে দ্বারা প্রতীক্ষিত বিচারের। দেলোয়ার সাহেব তার চেয়ারম্যানের ভূমিকা পালন করছেন। আমান কাউসারের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। অপরদিকে রাশাদ দোষীর কাতারে পড়েছে। দেলোয়ার সাহেবের প্রথম প্রশ্নই ছিল, রাশাদ, তোমাকে আজীবন ভদ্র ছেলে হিসেবে জেনে এসেছি, কিন্তু এখন তোমার এই রূপ তো মানতে কষ্ট হচ্ছে। তোমার নামে বিচার এসেছে। তুমি নাকি কাউসারকে মেরেছো, তার চোয়াল বাঁকিয়ে দিয়েছো, তাকে আহত করেছো। এটা তো অন্যায়। এর বিনিময়ে কাউসার তোমার কাছ থেকে ভর্তুকি চাইছে। আর উনি যে আমার নামে যাচ্ছে তাই ছড়াচ্ছেন, সেটার বেলা কি হবে দেলোয়ার কাকা? সেটার বিচার করবেন না আপনি? আর রাশাদের অকপটের প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হলো দেলোয়ার। রাশাদ না থেমেই বলল, জিজ্ঞেস করুন ওনাকে আমাকে নিয়ে কি কি বলেছে। আমি তার সন্তান নই, আমার মাঝে তার রক্ত নেই, তার সম্পত্তি হাতিয়ে নিয়েছি, নানাবিধ কথা। এতদিন আমি তাকে সহ্য করেছি, আর সহ্য হচ্ছিল না। হ্যাঁ, আমি ভুল করেছি, তাকে মারা আমার উচিত হয়নি। তবে তার ভাগ্য ভালো যে আমার রাগ তখন নিয়ন্ত্রণে ছিল, নয়তো। নয়তো কি মাইরে লাইতি আমারে, হারামির পুত, আয় মার। এর মাঝে ফোঁস করে উঠল কাউসার। রাশাদ তার কথার উত্তর দিল না। এদিকে দেলোয়ার তাকে থামার আদেশ দিলেও সে থামল না। অন্যদিকে ফাইজান শান্ত দৃষ্টিতে তাকিয়েছে মামার দিকে। বিচার সভায় তার উপস্থিতি বেশ বিপাকেই ফেলল যেন দেলোয়ারকে। আমান তখন কাউসারের পক্ষ নিয়ে বলল, মিথ্যা কথা, কাউসার কাকা এমন কিছুই করেনি। আসলে রাশাদ ভাইয়ের খুব কাউসার কাকার উন্নতির জন্য তার পাশেই দোকান দিয়েছে, 2 হাত ভরে কামাই, এই জন্যই সহ্য হচ্ছে না। হ ঠিক, ও চায় না আমি খায়ে পড়ে বাঁচি, এইটাই সমস্যা। আর যা সত্য আমি তো সেটাই কইছি, ভুল কি কইছি? ও তো আমার পোলা না। আর যে মহিলা আমারে বিয়ার পর নিজের শরীর ধরতেই দেয় নাই, সেই মহিলার পেটে আমার বাচ্চা থাকে কেমনে? বেডি আমার আগে বিয়া ছিল, ওর বাপে আমারে ঠকায়ে আমার লগে বাচ্চা সহ বিয়া দিছে। আমি জানি, কিন্তু লোকের ভয়ে চুপ ছিলাম, নিজের ছেলের মতো পালছি। কাল সাপটা আমারই চকল দিছে। কাউসারের কথাটার জন্য কেউ প্রস্তুত ছিল না যেন। উপস্থিত মানুষের মাঝে কানাঘোষা শুরু হলো। আমান তাকে ইশারা করলো যেন থেমে যায়, কিন্তু সে থামলো না, সে বলতেই থাকলো, একদম মায়ের মতো হইছে, হাতে লওয়ার স্বভাব। আমার বাপরে ফুসলে আমার সম্পত্তি হাতে লইছে। ও তো আমার পোলাই না, তাইলে আমার বাপের সম্পত্তিতে ওর বাঘ হয় কি করে? রাশাদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ভেতরটা যেন ঝাঁঝরা হয়ে গেল মুহূর্তে। দেলোয়ার বুঝলো না বিচারটা কি নিয়ে করবে। এর মাঝে ফাইজান স্থির কণ্ঠে বলল, যে পুরুষ 28 বছর পর বলে তার ছেলে নয়, কারণ বিয়ের পর সে তার স্ত্রীকে ছুঁতে পারেনি, সেই পুরুষকে কি বলা হয় আমার জানা নেই। তবে আমি তো তাকে কাপুরুষ ছাড়া কিছুই বলতে পারছি না। এখন সম্পত্তি না পাওয়ার লোভ, আচ্ছা, এখন সম্পত্তি না পাওয়ার ক্ষোভ দেখাচ্ছে সে আমার শ্যালকদের ওপর। যদি কালসাবি হতো তাহলে এতটা বছর ওই কাপুরুষকে পালতো কি? দাদা তাকে সম্পত্তি দেয়নি তার স্বভাবের কারণে। কাউসার সাহেবের স্বভাব তো অজানা নয় কারোর। আর সম্পত্তি দেননি এটাও মিথ্যে। একটা জমি বেচে তাকে মোটা অঙ্ক দেয়া হয়েছে ঋণ পরিশোধের জন্য, এটা কি সকলের অজানা? এখন এসব বিষয় নিয়ে ঘাটানো মানে মানুষের সময় নষ্ট। উনি ভর্তুকি চাইছে, আমি ভর্তুকি হিসেবে ওনার চিকিৎসার খরচ দিয়ে দিচ্ছি। বিচার শেষ করেন মামা। দেলোয়ার সাহেব না চাইতেও বিচার শেষ করলেন। রাশাদ মূর্তমান হয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে আমানের মুখখানা শক্ত। কাউসার ভেবেছিল এই সুবাদে সে সম্পত্তি হাতিয়ে নিবে, কিন্তু সেটা হলো না। সে সবার সামনে হাসির পাত্র হয়ে গেল। বিচারে হুমায়রাও ছিল। আমানের সাথে তার চোখাচোখি হলো কিয়ৎকালের জন্য, কিন্তু সেই দৃষ্টিতে ঘৃণা ছাড়া যেন আর কিছুই লক্ষ্য হলো না। এর মাঝে ফাইজানের সাথে সে মুখোমুখি হলো। ফাইজান তার ছিল ভরে বলল, মানুষ হিসেবে এখনো তুমি কাঁচাই হয়ে গেলে আমার। যা কাটা খায় নুনের ছিটা মনে হলো আমানের। সবাই বাড়ি যাবার জন্য রওনা হলেও রাশাদ গেল না। সে বলল, তোমরা যাও, আমার একটু একা সময় চাই। তাকে কেউ ঘাটালো না, কারণ তার নিষ্প্রাণ মুখখানা ভেতরের আত্মার জানান দিচ্ছে। আতিয়া খাতুন শুধু এটুকু বলল, ভাই তুই কিন্তু সারা জীবনই আমার ভাই। রাশাদ মলিন হাসল। সত্যটা মেনে নিতে সময় লাগছে তার। হুমায়রা ভাইজানের দিকে চেয়ে আছে।
তার শক্ত ভাইজানটা আরও একবার যেন হারিয়ে গেছে দোদুল্যমান পরিস্থিতির চাপে। রাশাদ সরাসরি গেল শামসু মিয়ার কবরে। কবরের পাশে অনেকটা সময় বসে রইল। আজ এই মানুষটার অনুপস্থিতি তার খুব অনুভব হচ্ছে। মানুষটা থাকলে হয়তো একটু হলেও সাহস পেত। আচ্ছা, জন্ম পরিচয় কি সব? এতকাল যে পরিবারকে ভালোবেসেছে আজ হুট করে সব মিথ্যে হয়ে যাবে? কই, সে তো তাদের আজও ভালোবাসে, আজও তার দাদা দাদি বোনই তার পরিবার। তারাও কি এটাই মানবে? ভোরের তীব্র সূর্যালো গ্রামের মানুষের মাঝে ভীতির জন্ম দিল। গ্রামের মরা পুকুরের পাড়ে জড়ো হয়েছে জনভিড়। সকলের মুখে আতঙ্ক, মিচমিচে কালো ত্রাস। কি বিশ্রী ভয়ঙ্কর দৃশ্য! সাহসী কিছু মানুষ তা দেখছে, অনেকেই লোহমর্ষক দৃশ্যটি দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। এক বৃদ্ধা তো হড়হড় করে বমি অবধি করে দিয়েছে, কারণ মরা পুকুরে কচুরিপানের ধারে অবহেলায় পড়ে আছে কাউসারের ত্রিখণ্ডিত লাশ। বড় নৃশংসতার সহিত 3 ভাগে ভাগ করে গ্রামের মরা পুকুরে ফেলে গেছে তাকে। এই পুকুরে মানুষ ও ময়লা ফেলে বিধায় পানি অপরিষ্কার, এই পানি ব্যবহারের অযোগ্য। নামাজ শেষে পুকুরের দক্ষিণ ঘরের বউ এসেছিল ময়লা ফেলতে, সেই প্রথম দেখেছে এই দৃশ্য। চিৎকার করে জায়গায় জ্ঞান হারালো সে। তার চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হলো। কাউসারের নিথর মাথাখানা দেখে চিনতে পারলো মানুষটা যে কাউসার। অনেকে লাশ দেখে আহারে বলল। সাথে সাথে সকালের তপ্ত কিরণের ন্যায় গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল শামসু মিয়ার পোলা কাউসার রে কেউ মারি লাইছে। বাতাসের মৃত্যুর গন্ধ ছড়িয়ে পড়ল বাড়ি অবধি। মিঠু ছুটতে ছুটতে এলো বাড়িতে, চেঁচিয়ে ডাকলো রাশাদকে। মিঠুর ডাক শুনে বেরিয়ে আসলো হুমায়রা এবং আতিয়া খাতুন। আতিয়া খাতুন তখন রুটি ভাজছিলেন, তাওয়ায় রুটি ফেলে সে বেরিয়ে এলো। মিঠু হাঁপাতে হাঁপাতে বলল, দাদি, গজব হয়েছে। তার রক্তশূন্য মুখখানা দেখে হুমায়রা তাড়াতাড়ি পানি নিয়ে এলো। গ্লাস এগিয়ে বলল, আগে পানি খা তুই। এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করলো সে, তবুও তার মুখশ্রী থেকে সন্ত্রাস কাটল না। দাওয়ায় বসলো, একটু হাঁটু কাঁপছে, কারণ নৃশংস দৃশ্যটি তো সেও দেখেছে। হুমায়রা ব্যগ্র কণ্ঠে শুধালো, গজব কি হইছে সেটা তো কও। কাউসার কাকা মরে গেছে, কেউ তারে কাইটা মরা পুকুরে ভাসায় দেছে। মিঠুর কথা শেষ হবার আগে আতিয়া খাতুন ধপ করে বসে পড়ল। তার মুখে কোনো কথা নেই। এই মুহূর্তে ঠিক কী রূপ প্রতিক্রিয়া দেখাতে হবে বৃদ্ধার মস্তিষ্ক তা অনুধাবন করতে পারছে না। শুধু কাউসারের মুখখানা ভাসছে চোখের সম্মুখে। এর মাঝেই চোখ ডলতে ডলতে শার্টটা গায়ে গলাতে গলাতে বেরিয়ে এলো রাশাদ। চোখ জোড়া তার লাল হয়ে আছে। বিনিদ্র রাতের প্রমাণ তার শান্ত রক্তিম চক্ষুদয়। ঘুম জড়ানো স্বরে শুধালো, কি হয়েছে রে মিঠু? কাউসার কাকারে কারা যেন মাইরে ভাসায় দেছে। রাশাদ কিছু সময় চেয়ে রইল মিঠুর দিকে। ভাবলো ছেলেটা সাত সকালে ফাজলামি করছে, কিন্তু না, এটাই যে নির্মম সত্য। আতিয়া খাতুনের চোখ থেকে পানি পড়ছে। মনে হলো তার বুকখানা কেউ খামচে দিয়ে ছিঁড়ে ফেলেছে। সন্তান নিকৃষ্ট হলেও তো সে তার মা কি সন্তানের মৃত্যু কামনা করতে পারে? ফাইজান বের হলো সবার পরে। ঘটনায় তাকে দেখালো একেবারে স্বাভাবিক। তার মাঝে বিস্ময়ের রক্তিভর অস্তিত্ব নেই, যেন এটা তার জানাই ছিল। কাউসারের মৃত্যুর খবর চেয়ারম্যান বাড়ি অবধি গেল। দেলোয়ার সাহেব বিশ্বাসই করতে চাইলেন না। বাইরের শোরগোলে না চাইতেও ঘুম থেকে চোখ ডলতে ডলতে বের হলো আমান। কাজের মেয়ের মুখে বর্ণনা শুনে তার শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। গায়ে কাটা দিল ভীতিহীন। কাল রাতের 12টা পর্যন্ত এই বাড়িতেই সে মদ খেয়ে প্রলাপ বকেছে। আমান যদিও তার কাজে বিরক্ত ছিল, কারণ অতিরিক্ত কথা বলার জন্য তাদের প্ল্যান ভেস্তে গেছে। তার পরিকল্পনা ছিল কোনো মতে রাশাদদের বাড়িতে কাউসারকে ঢুকিয়ে দিবে। সামনের বৃহৎ পরিকল্পনার জন্য রাশাদদের বাড়িতে কাউসারের থাকা প্রয়োজন, কিন্তু লোকটার বেকুবপনার ফাইজানের বুদ্ধিমত্তার কাছে চালটা একেবারে ফিকে হয়ে গেল। রাগ বেশিক্ষণ অবধি দেখাতেও পারল না। 2 বোতল কেরু শেষ করার পর তাদের বনিবনাও হয়ে গিয়েছিল। তন্দ্রালু মস্তিষ্কে কাউসারের মৃত্যুর খবরে সে যেন ভীষণভাবে বিস্মিত হয়েছে, চোখে মুখে অবিশ্বাস। দেরি না করে বাসি মুখে ছুটল খুনের জায়গায়। এতক্ষণে গ্রামের প্রতিটা প্রাণ উপস্থিত হলো ঘটনাস্থলে। দেলোয়ার সাহেব পুলিশে খবর দিলেন। তদন্ত শুরু হলো মরাপুকুর থেকে। গতরাতে বিনা নোটিশেই বর্ষণ হয়েছে, ফলে কোনো প্রমাণ পাওয়া গেল না। বর্ষণের লীলা রক্ত অবধি ধুয়ে গেছে, আর মরাপুকুরে সর্বদা জঞ্জালের বাস। তাই অনেক খোঁজাখুঁজির পরও এসআইয়ের হাতে কিছু মিলল না। আমানের গা কাঁপছে, খুন সেও করেছে, কিন্তু এতটা নৃশংসভাবে কেউ কিভাবে হত্যা করে? খুব ধারালো কিছু দিয়ে নয়, বরং ভোঁতা অস্ত্রের ব্যবহারেই কেটেছে সে লাশ। এতটা সময় সে কী করে পেল? কোনো তাগড়া মানুষ ছাড়া এটা সম্ভবই নয়। আমানের সাথে কথা বলল পুলিশ। কাউসার এখন আমানদের বাড়ির পেছনে লাগোয়া ঘরে থাকে। গতরাতে সে কখন বের হয়েছে, তার সাথে তার কী সম্পর্ক, এইসব কিছুই নিপুণভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে জানল পুলিশ। অতঃপর রাশাদের নিকট সুথালো, আপনার আব্বার কোনো শত্রু ছিল কি? সাথে সাথেই আমান বলে উঠল, সবচাইতে বড় শত্রু তো ও নিজেই। ও খুন করেছে কিনা কে জানে। আমানের কথায় ফাইজান বেশ বিরক্ত হলো। দেলোয়ার সাহেব ছেলেকে থামানোর চেষ্টা করলেন। অহেতুক কথা বলার তো কিছু নেই। ফাইজান গম্ভীর স্বরে বলল, অফিসার আপনার দায়িত্ব তদন্ত করা, দোষীকে ধরা। একজন অর্ধ মাতালের বক্তব্যে সেই কাজে কতটা সাহায্য করবে? আচ্ছা,
একজন অর্ধ মাতালের বক্তব্য সেই কাজে কতটা সাহায্য করবে আমি জানি না। নিজেই ভেবে দেখুন, একজন ছেলে কেন তার বাবাকে খুন করবে? কিসের লোভে? কি মতলব? এই প্রশ্নের উত্তর পেলেই দেখবেন সব পরিষ্কার হয়ে এই প্রশ্নের উত্তর পেলেই দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে। ফাইজানের সামনে এসআই জি স্যার, হ্যাঁ স্যার ছাড়া কিছু বলার সুযোগ পেল না। রাশাদ ফাইজানের দিকে চাইতে এসে হাসলো, যার অর্থ চিন্তা করবেন না। এদিকে আমান ক্রূর দৃষ্টিতে তাকিয়ে রইল ফাইজানের দিকে। এই কাঁটাটা না সরানো অবধি শান্তি মিলছে না তার। কাউসার নামক মানুষটি পৃথিবী থেকে প্রস্থান করেছে আজ 4 দিন। ধরনীর মানুষরা তাকে ভুলতে বসলেও কিছু মানুষের কথার মাঝে সে বেঁচে আছে, আর কিছু মানুষের স্মৃতিতে সে বেঁচে আছে। হুমায়রা এবং রাশাদের অবস্থাটি এর আগের ভাগের মাঝেই পড়ে না, কারণ তাদের স্মৃতিতে কাউসারকে নিয়ে খুব বাজে। তার কথা, কাজ, প্রতিটা স্বভাব তাদের কষ্ট ও দুর্ভোগ ছাড়া কিছুই দেয়নি। আজও তার স্মৃতিতে সেই কালো রাতের কথা স্পষ্ট, যেদিন এই বাবা নামক মানুষটি তার ঘরে রাতের আধারে একটি পরপুরুষকে পাঠিয়েছিল মাত্র 20,000 টাকার বিনিময়ে। বাবা শব্দের প্রতি সেই রাতে ঘৃণা জন্মেছিল তার। তাই কাউসারের মৃত্যুতে তার চোখে পানি আসেনি, তবে আক্ষেপ হয়েছে খুব। আক্ষেপ পিতার অভাবে। কাউসার যদি আর 5টা বাবার মতো হতো তাহলে তাদের জীবন হয়তো ব্যতিক্রম হতো। অবশ্য যা হয়নি তা নিয়ে চিন্তা করাটাও হাস্যকর। রাশাদের ক্ষেত্রেও একই অবস্থা। আকস্মিক মৃত্যু তাকে চমকালেও দুঃখের আভাস পায়নি, কারণ যে মানুষ জীবিত থাকতে কষ্ট দেয় তার জন্য মৃত্যুর পর দুঃখ আসে না। বাড়ির সব প্রাণ স্বাভাবিক থাকলেও আতিয়া খাতুনের কষ্টটা চাপা থাকছে না। স্বামীকে হারিয়েছেন মাস গড়াতেই ছেলের এমন মৃত্যু, এই দুঃখটাও বিচিত্র প্রকৃতির। আক্ষেপ, গ্লানি, অপরাধবোধ, মমতা সবকিছু যেন মিশ্রিত। রাশাদ বাড়ি ফিরলে তিনি সুধান, কোনো খবর পাইলি? থানা থেকে লোক আইছিল। রাশাদ শান্ত স্বরে উত্তর দেয়, না দাদি। কাচের ধার গলে কড়া রোদ প্রবেশ করছে কেবিনে। ইলহা ক্লান্ত শরীরটা চেয়ারের উপর ছেড়ে দিয়েছে। মস্তিষ্ক আজকাল বেশ ক্লান্ত, সেই সাথে শরীরও। পেটটা বাড়ছে, সেই সাথে আতঙ্ক, ভয়ও বাড়ছে। চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এসব হরমোনাল ব্যাপার স্যাপার ইলহা বুঝে। যেমন গত 4 দিন যাবৎ তার মস্তিষ্কে একটাই চিন্তা, কাউসারের মৃত্যুর রাতে রাশাদ কোথায় ছিল। সেদিন রাতে অনেক রাত অবধি জেগেছিল ইলহা। ঘড়ির দিকে চোখ বুলিয়ে বারবার দেখছিল বাড়ির প্রবেশদ্বারে। হুমায়রা, আতিয়া খাতুন, ফাইজান সবাই যখন ঘুমে, ইলহা তখনও সজাগ। চিন্তা হচ্ছিল। ফোন করছিল মানুষটার ফোনে, কিন্তু মানুষটা ধরেনি। মানুষটা যে ধাক্কা খেয়েছে সেটা সয়ে নেবার জন্য একটু সময়ের প্রয়োজন, জানে ইলহা। কিন্তু মানুষটার সাথে সংসার তো কম দিনের নয়। সে জানে তার শেষ ঠিকানা এই বাড়ি। একটা সময় ক্লান্ত শরীর আর জেগে থাকতে পারল না। সকালে উঠতেই প্রথম চিন্তা হলো মানুষটির। পাশ ফিরতেই দেখলো রাশাদ ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত মুখখানা দেখতেই উদ্বিগ্ন ব্যাকুল হৃদয়ে শান্ত হয়ে গেল ইলহার। কিন্তু সেই শান্তি স্থায়ী হতে পারল না কাউসারের মৃত্যু সংবাদ শুনে। কেন যেন বারবার ভয় হচ্ছে রাশাদের উপর আবার কোনো বিপদ না আসে। এর মাঝে নার্সের ডাক পড়ল। সে ছুটে এসে জানালো 1413 নম্বর রোগীর অবস্থা ভালো নেই। কথাটা শুনতেই বুক ধক করে উঠল ইলহার। তাড়াতাড়ি উঠতেও পারল না, শরীর ভারসাম্য হারিয়ে ফেলল। নার্স এসে তাকে ধরল, বলল, ম্যাডাম আস্তে উঠুন। স্যারকে খবর দিয়েছো? হ্যাঁ ম্যাডাম। সাথীর অবস্থা ভালো নয়, শ্বাসকষ্ট শুরু হয়েছে, হাতে পায়ে পানি চলে এসেছে। অথচ গত পরশুই তাকে ডায়ালাইসিস দেওয়া হয়েছে। সে খাওয়া দাওয়াও করছে না ঠিকমতো। স্যাচুরেশন একবারেই ব্যালেন্স হচ্ছে না। তার হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে। ব্লাড দিতে হবে। ইলহা নার্সকে বলল, ডায়ালাইসিস দিতে হবে, তুমি ব্লাড ব্যাংকে খোঁজ নাও, ব্লাড লাগবে এবি পজিটিভ। আমি স্যারের সাথে কথা বলছি। ডাক্তার এলেন। 2 ঘন্টা পর কিছু ওষুধ দিলেন। ডায়ালাইসিসের ব্যবস্থা করতে বলেছেন তিনি। কিন্তু বিপদ হলো ডোনার নিয়ে। কাজের মেয়েটি কোনোরূপ সাহায্য করতে পারল না, কারণ সেই ক্ষমতা তার নেই। সে শুধু তার মালিককে ফোন করে জানালো এখানের অবস্থা। মালিক হয়তো বিপরীতে না বোধক কোনো উত্তর পাঠালো। ইলহা তখন বলল, আমার ব্লাড গ্রুপ সেম, আমি ব্লাড দিচ্ছি। সাথে সাথেই নার্স বলল, ম্যাডাম আপনার 22 সপ্তাহ চলে, এখন ব্লাড দেওয়া ঠিক হবে না। আমরা ম্যানেজ করার ট্রাই করছি। কিন্তু এবি পজিটিভ ব্লাড ম্যানেজ করা বেশ ঝামেলা হলো। ব্লাড ছাড়া ডায়ালাইসিসও দেরি হচ্ছে। এদিকে ইলহার অস্থিরতাও বাড়ছে, উদ্বিগ্নতা ছড়িয়ে পড়ছে চোখে মুখে। তার অস্থিরতা সকলের চোখেও পড়ছে, কিন্তু কারণটা কেউ ধরতে পারছে না। সে বহুবার বলেছে সে ব্লাড দিবে, কিন্তু কেউই দিচ্ছে না। অবশেষে একটা ওয়ার্ড বয় বলল, ম্যাডাম আমি রক্ত দিতেছি, আপনি অস্থির হবেন না। ইলহার মনে হলো তার প্রার্থনা অবশেষে যেন শুনল। অবশেষে সাথীর ডায়ালাইসিস সম্পন্ন হলো। তবে এটুকু বুঝতে বাকি রইল না সাথীর শরীরের অবস্থা ভালো হবার নয়। বিকালের তপ্ত রোদে আঙিনায় এসে ছড়িয়ে পড়ছে ধান বিছিয়ে রাখা আঙিনাময়। এমন সময় এসআইয়ের আগমন ঘটল। হুমায়রা তখন আতিয়া খাতুনের সাথে ধান ছড়াচ্ছিল। পুলিশকে দেখতেই কিছুটা অবাক হলো তারা। ইলহা বাসায় আসেনি। রাশাদ তখনও দোকানে। ফাইজান শহরে গিয়েছে পার্টির কাজে। তাদের দেখে হুমায়রা শুধালো, কি চাই আপনাদের? রাশেদ সাহেব কোথায়? ওনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে।
পুলিশকে দেখতেই কিছুটা অবাক হলো হুমায়রা। ইলহা বাসায় আসেনি, রাশাদ তখনও দোকানে, ফাইজান শহরে গিয়েছে পার্টির কাজে। তাদের দেখে হুমায়রা শুধালো, কি চাই আপনাদের? রাশেদ সাহেব কোথায়? ওনাকে একটু আমাদের সাথে থানায় যেতে হবে। সাথে সাথেই ত্রস্ত কণ্ঠে হুমায়রা শুধালো, কেন, আমার ভাইজান তো কিছু করেনি। সেটার সিদ্ধান্ত আমাদের নিতে দিন ম্যাম। প্রচণ্ড বিরক্তি প্রকাশ পেল যেন এসআইয়ের কণ্ঠে। বাম পকেটে হাত নিয়ে একটা কাগজে মোড়া কিছু বের করলো সে। কাগজখানা খুলে ছোট একটা পানের অংশ মুখে পুরল। চিবোতে চিবোতে ফ্যাস ফ্যাসে স্বরে বলল, এখানে খুন হয়েছে, কোনো গরু চুরি নয়। আপনার বাবাই তো খুন হয়েছে, তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন। আতিয়া খাতুন হুমায়রার বাহু চেপে ধরল। তার ভ্রান্ত উদ্বিগ্ন দৃষ্টি অনেক কিছু বলে দিচ্ছে। হুমায়রা ধীরস্বরে উত্তর দিল, ভাইজান তো দোকানে। নেই, গিয়েছিলাম ওখানে, কিন্তু উনি নাকি শহরে গেছেন, তাই ঘরে খোঁজ নিতে এসেছি। হুমায়রা বুঝে উঠল না কি করবে। বাসায় ফাইজানও নেই, সে পার্টির কাজে গিয়েছে। লোকটির হাত এখনও ঠিক হয়নি, ফোন আসতেই বেরিয়ে পড়েছে। সে থাকলে হয়তো ভালো হতো। অন্তঃস্থলে দীর্ঘশ্বাসটা গোপন করে নিল হুমায়রা। এদিকে এসআইয়ের ব্যস্ততা অনেক। সে বারে বারে ঘড়ি দেখছে। একটা সময় অপ্রসন্ন স্বরে বলল, আপনার ভাই এলে থানায় যেতে বলবেন, কিন্তু প্রশ্ন রয়েছে, বুঝেছেন? হুমায়রা মাথা কাত করল। পুলিশ চলে যেতে আতিয়া খাতুন পীড়িত স্বরে শুধালেন, ওরা রাশেদ রে কি জিগাইব বুবু? তুমি চিন্তা করো না দাদি, ভাইজান কিছু করেনি। প্রশ্নের উত্তরেই তো চিন্তার ধরন নেই, চিন্তার কারণ নেই। চিন্তার কারণ নেই বললেও তার নিজের চিন্তা হচ্ছে। আমান ভাই বরাবরই ভাইজানের উপরই আঙ্গুল উঠাচ্ছিলেন। ফাঁসানোর মতলব থাকলে সবকিছুই সম্ভব। হঠাৎ স্মরণ হলো, তুমি আমার কাছ থেকে অন্তত কিছু লুকাবে না? ফাইজান বেশ জোর দিয়ে কথাটা বলেছিল। ফাইজানের কথার ভার অনেক, তাই পুলিশ যেতেই হুমায়রা তাকে ফোন করলো। পার্টি অফিসে প্রায় 25 দিন পর এসেছে ফাইজান। অনেকের সাথে কথা হয়েছে, তার উপর আক্রমণকারী অবশেষে ধরা পড়েছে। বিষয়টা নিয়ে বেশ লেখালেখি এবং টিভি নিউজে আলোচনা হচ্ছে। যে ছেলেটি ধরা পড়েছে তার পরিচয় জানা গেছে। ঢাকায় ডেলিভারি বয়ের কাজ করত সে। তার ফাইজানের উপর ক্ষোভ থেকে এই কাজ করেছে। ক্ষোভের কারণটা কেমন যেন ধোঁয়াশা। একজন ডেলিভারি বয়ের কাছে সাইলেন্সার সহ পিস্তল কিভাবে এলো এটা জানা গেল না। ছেলেটা কোনো রাজনৈতিক দলের অংশ নয়, তার ব্যাংক ব্যালেন্স ফাঁকা। তাই অবশেষে বোঝা গেল এটা নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ। ফাইজান অবশ্য এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। বিষয়টা নিয়ে দলের লোকের মাঝে বেশ আলোচনা হচ্ছে। এর মাঝেই হুমায়রার ফোন আসলো। সে সবটা খুলে বলতেই বেশ নির্লিপ্ত স্বরে ফাইজান বলল, হুমায়রা, পুলিশ তার কাজ করছে, সেটা করতে দাও। রাশাদ সাহেব একবার ঘুরে এলে তো ক্ষতি নেই। ফাইজানের এরূপ কথা মনোপুত হলো না হুমায়রার। সে সাথে সাথেই শুধালো, কিন্তু যদি কেউ ভাইজানকে ফাঁসানোর পরিকল্পনা করে? পরিকল্পনা অনেক কিছুই হচ্ছে এখন। পরিকল্পনার আসলে মাথাটা ধরা প্রয়োজন। সামান্য জিজ্ঞাসাবাদ, এতে এত ভয় পাবার কিছু নেই। আমি রাখছি। বলেই ফোন রেখে দিল ফাইজান। ঠিক তখনই অফিসে প্রবেশ করলো ফরিদ। বাসায় যাবার পর থেকে ফরিদের সাথে তার দেখা হয়নি। ফরিদ তার সামনে চেয়ারে বসলো। বেশ ফুরফুরে লাগছিল ফরিদকে। বেশ পরিপাটি তার আচরণ। দেখে মনে হচ্ছে বেশ ভালো কিছু ঘটেছে। ফাইজান কিছু সময় নির্লিপ্ত চেয়ে রইল। অতঃপর অপ্রতিভ স্বরে শুধালো, খুব ব্যস্ত হয়ে গেছো না ফরিদ ভাই? একবার দেখাও করতে এলে না? একটু ব্যস্ত ছিলাম। আমি যতদূর জানি মন্ত্রণালয়ের কোনো কাজ তোমাকে দেইনি। বেশ দরাজ স্বরে উত্তর দিল ফরিদ। ফাইজান হাসলো। হাসিটা খুব দায়সারা। হাসি অক্ষত রেখেই বলল, তোমাকে খুব ফুরফুরে লাগছে, কারণ জানতে পারি? তেমন কিছু না, বাবার জমিটা ফয়সালা হয়েছে, পাটে হচ্ছে, বিক্রি করে দেব। তাহলে তো ভালোই। এবার কাজে নামতে হবে ফরিদ ভাই। আমাকে বিশ্বাস করার দুঃসাহস দেখাচ্ছ তুমি? আমি তোমাকে অবিশ্বাস করিনি কখনো ফরিদ ভাই। ফরিদ চুপ করে রইল। তার মুখভাব বদলে গেল। খুব শান্ত এবং গম্ভীর স্বরে বলল, তাহলে একটু উপদেশ দিই। সাপের লেজ নিয়ে নাড়াচাড়া করো না, সবল দিতে সময় নেবে না। তুমি কিছু সন্দেহ করছো? তোমার উপর হামলাটা যে কেতাবি করিয়েছে তাতে সন্দেহ আছে, কিন্তু প্রমাণ নেই। গভীর জলে মাসছে। শুধু তাই নয়, মামা মাসায়ের সাথেও কিতাবের সম্পর্ক খারাপ নয়। শত্রু বন্ধু হয়। ভুলো না, ওরা তোমার উপর শোধ নেওয়ার জন্য এত বেঁধে রেখেছে। সবসময় আক্রমণ তোমার উপর হবে সেটা কিন্তু ঠিক নয়। আফসাও এই শত্রুতার মাঝেই পড়ে গেছে। স্মরণ করিয়ে দিলাম, বাকিটা তোমার সিদ্ধান্ত। আর শস্যের ভিতর ভূত থাকে। ফরিদের কথার উত্তর দিল না ফাইজান। মস্তিষ্কে অনেক প্রশ্ন ঘুরঘুর করছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর পাচ্ছে না। দেলোয়ার সাহেব ফাইজানের কাছে সাহায্য না পেয়ে কেতাব চৌধুরী থেকে সাহায্য নিয়েছে। কিন্তু এর মাঝে কাউসারকে কে খুন করলো? তার উদ্দেশ্য কি? কাউসারকে খুন করে কার সুবিধা?
কাউসারের মতো খুদচাল কারোর কাজে লাগতে পারে সেটাও যেন গোলমেলে লাগছে। সন্দেহের তালিকা থেকে ফরিদ ভাইকেও ফেলতে পারছে না, কারণ বিগত 7-8 দিন যাবৎ তার গতিবিধি খুব সন্দেহজনক। জমিউসিলা সে কেতাব চৌধুরীর সাথে দেখা করছে প্রতিদিন, কিন্তু কি উদ্দেশ্য সেটা বুঝতে পারছে না। সর্ষের ভূতটি কি ফরিদ ভাই নিজেই? ফাইজান চিন্তা ছেড়ে দিল। হুট করে মস্তিষ্কে একটা নাম ভেসে উঠল। এই মানুষটিকে কি করে সে সন্দেহ থেকে বাহিরে রেখেছিল? ফরিদকে বলল, ফরিদ ভাই, একটা তথ্য লাগবে, দিতে পারবে? সাথীর অবস্থা আগের মতোই আছে, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। প্রতিক্ষণ যেন মৃত্যু প্রতীক্ষা। তার কেবিনের বাঁদিকে বিশাল জানালা আছে, সেই জানালা দিয়ে দেখা যায় বিশাল অম্বর, যেখানে ভেসে আছে সফেদ বাড়ির কুঞ্জ। সাথে নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে সেই বিশালাকার গগনের দিকে। এর মাঝেই দরজায় কড়া নড়ল। কাজের মেয়েটা খুলে দিলে ইলহা প্রবেশ করলো, তার সাথে নার্সও এসেছে। মৃদু স্বরে সাথীকে শোধালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।